তাহলে আমরা আরেকটা H2 ট্যাগ নিলাম। এখানে H2 এর ভিতর কি দেব, যেমন এই যে এখানে পার্সোনাল প্রোফাইল, বা এখানে লিখে দিলাম যে অ্যাবাউট মি, তাই না? এখানে লিখে দিলাম যে অ্যাবাউট মি। তাহলে আমরা দেখি এখন রিলোড দিয়ে যে অ্যাবাউট মি লেখাটা আসছে কিনা। দেখেন অ্যাবাউট মি লেখাটা কিন্তু চলে আসছে এদিকে। তাহলে আমরা আরেকটা টিডির ভিতর আমরা কি করব, এখানে আমরা পি ট্যাগ নিতে পারি। পি ট্যাগ নিয়ে এখানে আমরা ধরেন আমাদের সম্পর্কে কিছু বলবো, তো এগুলো ডেমো কন্টেন্ট আর কি। সাবলাইম টেক্সটের মধ্যে ডেমো কন্টেন্ট লেখার জন্য এখানে শুধু লরেম লিখবেন, LOREM লেখার পর ট্যাব দিলে যে ডেমো কন্টেন্ট চলে আসে। সেভ দিলাম, রিলোড দেই, দেখেন এই সাইডে এটা চলে আসছে। স্যার ব্যাকগ্রাউন্ড কালারটা সিলভার করে স্যার লরেন আসলে স্যার জি স্যার আমার তো লরেন স্যার সিলভার করলে ভালো হতো। ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করলে ভালো হইতো। জি স্যার সিলভার করেন, তাহলে সুন্দর দেখা যাবে। সিলভার, আচ্ছা বিজি কালার তাহলে দিই সিলভার। রিলোড দেই, এটাকে সিলভার কালার বলে। জি স্যার। কিন্তু অ্যাশ কালার মনে হয়। তাহলে আমাদের সেকেন্ড অপশনটা হয়ে গেল। স্যার এখানে আমার একটা প্রশ্ন আছে। বলেন। স্যার আপনার এই যে সিভিটা আমরা এখন দেখতেছি এটা কিন্তু দূরত্বটা মনে হইতেছে কম, আর যেটা বর্তমানে বানালেন ওটার দূরত্বটা একটু বেশি হয়ে গেছে না স্যার? এটা কমানো যায় কিভাবে? কিরকম? স্যার এই যে একটা টেবিল থেকে একটা টেবিলের যে দূরত্বটা হয়েছে, একটা কলাম থেকে একটা কলামের দূরত্ব, এটা থেকে এটার দূরত্ব, এগুলো পুরোটাকে আমরা আলাদা আলাদা করে দিছিলাম। এটা আমি প্র্যাকটিস করছিলাম যখন আর কি আমি শিখি তখন। ঠিক আছে স্যার। এই যে প্রত্যেকটারে ওয়েটটা আর কি আমি ভাগ ভাগ করে দিয়ে দিছিলাম, যেমন ওটাতে শুধু একটা দিয়ে দিছি না, সবগুলোতে ওইরকম ভাবেই পাইছে। তো এখানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা আর কি টেবিল নিয়েছি। তো আপনার কি মানে এটা ইয়ে করার জন্য যদি এরকম করতে চান তাহলে আবারও আলাদা টেবিল ইউজ করতে হবে। আর এগুলোতে যদি আপনি দূরত্বটা এক একটাকে এক এক রকম করতে চান, সেক্ষেত্রে আপনাকে ধরেন এটাতে আপনি দিলেন 20%, এটা দিলাম 20%, তারপর এই যে এখানে আরেকটা টিডিজি আছে, এটার উইডথ দিব হচ্ছে মানে টোটাল আর কি 100% আমাদের মিল করতে হবে। এটা মনে করেন দিয়ে দেই 50%, এটা দিলাম 50%, আর শেষে যে টিডিটা আছে তাহলে এটা কত দিতে হবে, টোটাল যেন 100% হয় আর কি। 30% দিতে হবে 30%। সেভ দিলাম। এখন যদি এটাকে রিলোড দেই, এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এটা 20% হয়েছে, এটা 50% হয়েছে, আর এটা হচ্ছে 30%। আর এটার সঙ্গে এটার নিচেরটাও চেঞ্জ হয়ে গেল না? এটা চেঞ্জ হবে। এটা যদি চেঞ্জ না করতে চান তাহলে আপনাকে কি করতে হবে, এইখানে আলাদা এই যে এখানে আমরা আরেকটা টিয়ার নিছিলাম না, এটার ভিতরে আমাদের আর কি আরেকটা টেবিল ইউজ করতে হবে। জি স্যার, বুঝতে পারছি স্যার। ধরেন এই টেবিলটা এখানে শেষ, আমরা যদি এইটুকু সেভ দেই তাহলে নিচেটুকু থাকবে না। ধরেন প্রথমে এইটুকু একটা টেবিল, এর নিচে আমরা আরেকটা টেবিল নেই, এর নিচে আমরা আরেকটা টেবিল নিলাম, আরেকটা টেবিল নিয়ে এর ভিতরে আমরা এটাকে দিয়ে দিলাম। এই টেবিলের ভিতরে আমরা আরেকটা টেবিল রো নিলাম, টেবিল রোর ভিতরে আমরা আরেকটা টেবিল ডাটা নিয়ে নিলাম। এখন এটার উইডথ মনে করেন আমরা দিয়ে দিলাম 100%, এটাকে দিলাম 100%, তাহলে এটাকে দিব, এটাকে দিই 25% অথবা 30%, এটা দিলাম 30%, আর এর নিচে এটাকে আমরা দিয়ে দিই 70%, কারণ আমরা তো আরেকটা রো নিব না, তাই না? আবার টেবিলের ভিতরেও টেবিল ইউজ করা যায়, তখন এরকম আসবে, আলাদা আরেকটা টেবিল নিতে হবে আপনাকে।
এবার কি ক্লিয়ার আপনাদের বিষয়টা? জি স্যার। তারপর কি স্যার করছি? পুরোপুরি ক্লিয়ার হয় নাই। পুরোপুরি ক্লিয়ার হয় নাই? না স্যার। আচ্ছা, আবারও আমি প্রথম থেকেই করি। ধরেন বডিটা থাক, টেবিল তো ইউজ করা শিখছেন নাকি? ধরেন এখন কিছু নাই, শুধু কি আছে, টাইটেল আছে। আমরা এটাকে একটু রিলোড দেই। এখন মনে করেন যে কিছু নাই, শুধু আমাদের ওয়েবসাইটে একটা টাইটেল আছে, তাছাড়া আর কোনো কিছু নাই। আমরা বডির ভেতরে কি করব? বডির ভেতরে আমরা একটা টেবিল নেব, টেবিল ট্যাগ। যে টেবিলটার উইডথ আমরা দিয়ে দিব 100%। টেবিলের উইডথ দেব 100%। তারপর আমরা কি নেব? বলেন না কেন জানি, কি নেব? টিএস টিআর, টেবিল টিআর। রো। ও টেবিলের পর তারপর টেবিল টিআর নিতে হয়, টেবিল রো। মানে ধরেন পুরোটা যদি একটা টেবিল হয়, তাহলে এদিকেরটা হচ্ছে টেবিল রো, মানে হচ্ছে রো আপনার আর সারি, আর এদিকে হচ্ছে কলাম। এদিকে হচ্ছে কলাম। কলামগুলো নেওয়ার জন্য নিতে হয় টিডি। তো আমরা এর ভিতরে টিডি নেব, যতটা কলাম নিব ততটাই টিডি নিব। আমরা কয়টা কলাম নেব? কয়টা? তিনটা। এই যে এখানে আমরা তিনটা কলাম নেব, তাই না? তাহলে আমরা এই যে এখানে আলাদা আলাদা ভাবে আমরা তিনটা করে টিডি নিয়ে নিই। আচ্ছা, এইভাবে না দিয়ে আপনাদের এরকম আছে না, ধরেন তারপর এর নিচে আরেকটা নিলাম, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে দেখতে। এর নিচে আরেকটা নিলাম টিডি। বুঝছে? তিনটা টিডি হয়েছে। তিনটা টিডি মানে তিনটা কলাম, আর একটা টিআর এর ভিতর, মানে একটা সারির ভিতরে তিনটা কলাম নিলাম আমরা। এখন কি করব? এই কলামগুলোকে আমরা ভাগ করব, যে কোনটা কলামের উইডথ কতটুকু হবে সেটা দেখার জন্য আমরা ইয়ে করতে পারি। ধরেন আমরা প্রথম কলামের আমরা একটা উইডথ দিয়ে দেই। এটার উইডথ দিলাম আমরা 25%। জি স্যার। তারপরের কলামের উইডথ নিলাম আমরা 50%। স্যার আর কি তিনটা মিলে 100 করা লাগবে না? তিনটা মিলে 100 করতে হবে। তারপরে 35। তাহলে আমরা কত দেব? 25। 25, হ্যাঁ। তাহলে কিন্তু এখানে তিনটা আলাদা আলাদা ভাগে ভাগ হয়ে যাবে। কিন্তু আমরা কি এটার কোনো কিছু দেখতে পারতেছি যে ভাগ হইছে? দেখতে পাচ্ছি জি না, জি না। এটাকে দেখতে গেলে আপনি চাইলে একটু আলাদাভাবে কালার দিয়ে দেখতে পারেন, তাহলে কিন্তু দেখা যাবে। অথবা এর ভিতরে কোনো কিছু একটা আর কি অবশ্যই রাখতে হবে। তো আমরা প্রথম টিডির ভিতরে কি রাখবো? প্রথম টিডির ভিতরে আমরা একটা ইমেজ রাখবো, তাই না? তাহলে এটাকে একটু আমরা নিচে নিয়ে আসি। নিয়ে আসার পর এখানে ইমেজ ট্যাগ দিলাম, নিয়ে এখানে ইমেজ সোর্সের জায়গায় আমরা কি করব? আমরা একটা ইমেজ দিয়ে দিব। এখান থেকে ইমেজটা নিয়ে নিয়েছিলাম, তাহলে ইমেজ আর কি আলাদাভাবে নিয়ে আসার কোনো দরকার হবে না। এখন এখান থেকে ইমেজটা দিয়ে দিলাম। তারপর ইমেজের একটা মনে হয় হাইট উইডথ দিয়ে দিয়েছিলাম না? এখানে একটা হাইট দিয়ে দেই। ইমেজটার হাইট দিলাম হচ্ছে 150 পিক্সেল। এখন আমরা রিলোড দেই। ইমেজটা আমরা দেখতে পাচ্ছি এখানে 150 পিক্সেলের। তারপর কি থাকবে আমাদের দ্বিতীয় কলামে? এই যে দ্বিতীয় কলাম বলতে এটা না, এইখানে দ্বিতীয় কলামের ভিতরে আমরা নেব একটা h1 ট্যাগ। h1 ট্যাগের ভিতরে আমরা দেব নাম। তারপর আরো কি নিছি? একটা h4 বা h3 নিতে পারি আমরা, প্রবলেম নাই। h3 নিয়ে আমরা এখানে দেব ডেজিগনেশন। দিয়ে আমরা একটু সেন্সটা দেখে আসি। এটা দেখেন, এই যে এখানে চলে আসছে। তারপর কি করব? থার্ডটাতে
থার্ডটাতে আমরা পি ট্যাগ নেব। পি দিয়ে ধরেন এখানে লিখলাম যে ইমেল, দিয়ে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। আর এর নিচে আর একটা পি ট্যাগ নেই, নিয়ে এখানে ফোন নাম্বার দিয়ে দিই। দিয়ে এখন আমরা একটু রিলোড দিই, এটা এই সাইডে চলে আসছে। এখন এটা যে মানে কোনটা কতটুকু পর্যন্ত নিচ্ছে এটা আপনি দেখতে চাইলে এগুলোর যদি একটা করে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেন তাহলে কিন্তু দেখা যাবে। ধরেন প্রথম কলামটার আমরা বিজি কালার দিয়ে দেই যে রেড, তারপর দ্বিতীয় কলামটার আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেই মানে বোঝার জন্য আর কি, দিলাম গ্রিন। আর থার্ড কলামটার আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেই, ইয়েলো বললেন ইয়েলোই দিয়ে দিই। সেভ দিলাম, দিয়ে একটু রিলোড দিয়ে দেখি। দেখছেন কোনটার ওয়েট কতটুকু পর্যন্ত পাচ্ছে? জি স্যার বুঝছি এখন। মানে এটা 25% এই পর্যন্ত পাইছে, এটা 50%, আবার এইদিকে 25%। চাইলে আপনি একটু কম বেশি করে নিতে পারেন। ধরেন এটাকে আমরা 20% করে দিয়ে এটাকে 30% করে দিতে পারি। দেখবেন যে স্যার এটা তো বর্ডার দিলে বর্ডারও আয়া পড়বে না, মানে একদম টেবিল সিস্টেম আয়া পড়বে বর্ডার দিলে। বর্ডার আসবে। আমরা যদি এখানে টেবিলের এখানে বর্ডার দেই, বর্ডার 1, তাহলে দেখা যাবে। এখানে বর্ডার দিয়ে দিলাম একটা, একটা বর্ডার চলে আসছে। এখন এইগুলো যদি আমরা একটু উইডথটা চেঞ্জ করে দেই, ধরেন এটা দিয়ে দিলাম আমরা 20%, এটা দিলাম 30%। এগুলো চেঞ্জ করতেছি আপনাদের আর কি মানে বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য। কালার দিলাম, দেখছেন এদিকে কমে গেল, এদিকে বাড়লো না। এই পর্যন্ত কারো বুঝতে কোনো প্রবলেম হয়েছে? না স্যার এখন ক্লিয়ার হইছে। এখন আমরা যদি বর্ডার আর কালারটা উঠাই দেই তাহলে কিন্তু এরকমই থাকবে, তাই না? আচ্ছা আমরা ওটা পরে উঠাই দিব, আপাতত বোঝেন এই অবস্থায়। তাহলে এর নিচে আমরা কি করব, আমরা আরেকটা টেবিল নেই এখন। এই তারপরের এটা নেওয়ার জন্য আমরা যদি পরের আর কি মানে এমনিতে যদি শুধু আরেকটা রো নেই, টিআর নেই, সেক্ষেত্রে আর কি আমরা আমাদের ইচ্ছা মতো এটাকে দুই ভাগে ভাগ করতে পারবো না। আগে যেরকম ভাবে দিয়ে দিচ্ছি এরকম ভাবেই নিয়ে নিব। তো আমরা যেন আমাদের ইচ্ছা মতো ভাগ করতে পারি সেজন্য আমরা আবার আরেকটা টেবিল নেব। এখানে এই টেবিলের আমরা একটা রো নেই, তাই না? বা আমরা দুইটা রো নিতে পারি। যেমন এটা যদি সেম হয় তাহলে আমরা দুইটা রো নিতে পারি, সমস্যা নেই। সেমই তো মনে হচ্ছে, তাহলে আমরা দুইটা রো নেই। এটা একটা রো, বুঝতে পারছেন কি? এইখান থেকে শুরু করে এই পর্যন্ত মানে এই যে ওয়ার্ক এক্সপেরিয়েন্স বা কি স্কিল, এই পর্যন্ত আমরা কি নেব? আমরা তিনটা রো নেব, মানে একটা টেবিলে তিনটা রো। মানে মাই প্রোফাইল একটা, আর এই যে ওয়ার্ক এক্সপেরিয়েন্স একটা, আর ওইটা একটা, আর আমাদের স্কিল একটা, তিনটা রো নেব। তাহলে তিনটা রো নেওয়ার জন্য আমাদের কি করতে হবে? এখানে তিনটা টিআর নেই, এই যে একটা নিলাম, এর নিচে আরেকটা নিলাম, এর নিচে আরেকটা নিলাম। তাহলে আমার কিন্তু তিনটা রো হয়ে গেল। এই যে একটা রো এটার জন্য, একটা রো এটার জন্য, আরেকটা রো এটার জন্য। প্রত্যেকটা রোর পর মনে হয় একটা করে ইয়ে দিয়ে দিছি না? এই স্যার হরিজন্টাল, এই স্যার জি স্যার হরিজন্টাল। এর নিচে আমরা একটা দিয়ে দিলাম এই স্যার, এর নিচে একটা এই স্যার, এর নিচে একটা এই স্যার। তো আমরা দেখি কি চেঞ্জ আসছে তাতে। শুধু আলাদা হয়ে গেছে, এই যে এই স্যার গুলা কিন্তু নিয়ে নিচ্ছে। জি স্যার এখন আমরা প্রথম রো এর কাজ করব। প্রথম রো কোনটা? আমাদের প্রথম রো হচ্ছে এইটা, তাই না? পার্সোনাল প্রোফাইল যেটা। তাহলে এই যে প্রথম যে রোটা আছে, প্রথম রোটার আমরা এখানে গেলাম, এখানে গিয়ে তাহলে আমরা কয়টা কলাম নেব?
এখানে গিয়ে আমরা কলাম নিব, শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার, স্যার এখানে স্যার কলাম, এই স্যারটা কি যেন এই চার্টটা হচ্ছে আপনার রো। Horizontal row। ও এই স্যার হচ্ছে Horizontal হরিজন্টাল রো, সেটা হচ্ছে আপনার এই যে এই এই দাগটা, যে এই যে ছোট ছোট চিকন যে রশির মতো এই যে দাগটা, দাগটা হ্যাঁ এই দাগটা, এই যে দাগটা আমাদের এখানে আছে। রেখা স্যার রেখা। এই যে তিনটা ইউজ করছি, তিনটা দাগ আছে। এটা একটু সহজ লাগতেছে আজকে। জি স্যার, আজকে মানে পরে বোঝানোটা ভালো লাগছে। জি স্যার, ওই গত বৃহস্পতিবারে কিছুই বুঝতে পারিনি, অজবর লাগছে, অজবর হলো। গত বৃহস্পতিবার যে ঘটনাটা ঘটছিল, যে আমি তাড়াতাড়ি আপনাদেরকে টেবিলটা বুঝাই দিয়েছি কারণ টাইম ছিল না, সন্ধ্যা হয়ে গেছে, জি স্যার, জি স্যার। আমাদের টাইম হয়ে গেছে, শর্টকাটে ইয়ে করে দিয়ে দিচ্ছি যে আপনারা তো জানেনই না, আপনারা জানেন জন্য কিন্তু শর্টকাটে বেরিয়ে দিচ্ছি আমাদের জন্য স্যার এটা প্রেসার মনে হয়েছিল স্যার। যে আপনারা হয়তো করতে পারবেন। তো তাহলে আমরা এখন এখানে দুইটা কলাম নিব, তাই না? তাহলে দুইটা কলামের জন্য কি করব? দুইটা টিডি নিব, একটা টিডি আর একটা টিডি। তাহলে দুইটা কলামের জন্য আমরা দুইটা টিডি নিলাম। টিডি দিয়ে কি হয়? কলাম। মনে রাখবেন টিডি দিয়ে কি নিতে হয়? কলাম। টিআর তে টিয়ার দ্য টেবিল রো। টেবিল রো। তাহলে এখন আমরা এখানে একটা প্রথম কলামে আমাদের কি থাকবে? আমরা যে দুইটা নিলাম, তাহলে প্রথম কলামে আমরা একটা H2 নিতে পারি। H2 নিয়ে এখানে লিখে দিলাম যে অ্যাবাউট মি। তারপর দ্বিতীয় কলামে একটা পি ট্যাগ নিয়ে নেই, পির ভেতর আমরা কিছু ডেমো কন্টেন্ট দিয়ে দেই, দেখি কি রকম চেঞ্জ স্যার আসে। ডেমো কন্টেন্ট কিভাবে দিলেন স্যার? এটা শুধু লরেম লিখে ট্যাব প্রেস করলে চলে আসে। এখানে যতটুকু পর্যন্ত দরকার ততটুকু নিয়ে নিচ্ছে, তাই না? এখন আমরা চাচ্ছি যে এটা নেবে 35%, অ্যাবাউট মি এটা নেবে 35% পর্যন্ত, মানে প্রথম কলামটা হবে 35% আর পরেরটা হবে 65%। সেজন্য আমরা কি করব? আমরা পুরো টেবিলটাকে আমরা ওয়েট একটা দিয়ে দেব 100%। এটা ওয়েট দিলাম আমরা 100%। তাহলে প্রথম কলামের ওয়েট দেব 35। একটা কালার দিয়ে দেই যেন চেনা যায় ইজিলি। এটার বিজি কালার হচ্ছে পিঙ্ক। দুজন আপু আছে, আপুদের কালার পিঙ্ক। আর দ্বিতীয় টিডের ওয়েট দিয়ে দেই তাহলে ওটা স্যার পছন্দের কালার 65%। স্যার সিলভার কালারটা কিন্তু ভালো লাগছে স্যার। আর এটা বিজি কালার দিয়ে দেই, কোন কালার ইউজ করা হয় নাই, অরেঞ্জ কালার দিয়ে দেই। স্যার সায়ান দেন স্যার, আমার পছন্দের কালার। আপনার পছন্দের কালার কি? সায়ান। চলে আসছে? কি হয়? জি স্যার, স্যার আসছে। মানে 35 আর একটা হচ্ছে মানে এটা নিল 35% পর্যন্ত, এই পর্যন্ত। আর এটা হচ্ছে স্যার এটা একটু কমাই দিলে মানে ভালো হইতো, মানে অ্যাবাউট মিটার একটু কমাই নিলে আগেরটার মতো। একটু কমাই নেবেন, তাহলে এটাকে মাহবুব ইসলামের ভাই আপনি অফ করেন তো। দেই আর এটাকে 70% দেই। রিলোড দেই, এটা 30% হয়ে গেছে। স্যার এই চারটা তো নিচে দেখা যাচ্ছে না। এই চারগুলো উপরে চলে গেছে সব, না? জি স্যার, নিচে তো দেখা যাচ্ছে না। এই চারটা কোন জায়গায় ইউজ করছি আমরা? এই জায়গায়। এটাকে একটু উঠাই দিয়ে দেখি। এই চারটাকে এটাকে উঠাই দেই, একটু সেভ দেই, দেখি একটা উঠে গেছে, তাই না? তাহলে আমরা যদি এটার নিচে টিয়ার দেই, সরি, এই স্যার টিয়ার কেন? এই স্যার এর নিচে যদি এখন দেই, পাবে কি?
উপরে পাচ্ছে, এখানে পাচ্ছে না, তাই না? তার মানে এটাকে এখানে দেওয়া যাবে না, এটাকে যদি আমরা এই যে টিডিটার ভিতরে দেই তাহলে পাবে। তারপরে পাচ্ছে না। স্যার এই স্যার কমান্ড গুলো তো আগে দিছিলেন, আমার মনে হয় যে আগে ওটা সেভ হয়ে গেছে। না না, পরবর্তীতে আমরা চেঞ্জ করব, চেঞ্জ করলে চেঞ্জ হবে না, চেঞ্জ তো হওয়া উচিত। স্যার এটা এগুলাকে আগে উঠাই দেই আবারও। ওটা নিচে চলে গেছে। এখন যদি আমরা আমাদের এই রোটা শেষ, এই রো এর পর আমরা একটা এই চার্ট দিলাম। এটা স্যার ভিন্ন ভিন্ন টেবিল নেওয়ার কারণে স্যার হয়েছে না তো? এবার উপরে চলে আসছে স্যার। ক্লোজিং করি, তারপরে এটা আর কি ওই টেবিলের পর আর কি এটা নিয়ে নিছে, এই চার্টটা ওই টেবিলের পর নিয়ে নিছে। আবার যদি আমরা এই টেবিলের পর এটাকে ইউজ করি তাহলে মনে হয় নিবে। এটা এই টেবিলের পর নিচ্ছে, আমরা চাইলে এই আগের টেবিলের পরেও একটা দিতে পারি। তো এটাতে আমরা বর্ডারটা উঠাই দেই। বর্ডারের জন্য কি ঝামেলা করার কথা, দেখি এখন একটু টিয়ারটার পরে আমরা একটা এই সাইড দিয়ে দিই। উপরে চলে যাচ্ছে। তো যাই হোক, ওটা তাহলে আমরা একটু পরে দেখতেছি। স্যার নিচে তো একটা আসছে এই স্যার। যে নিচে আসছে, কারণ নিচে একটা মানে এই স্যার ইউজ করছি এখানে, এই জন্য আর কি নিচেটা পাচ্ছে। তো আমরা এটা পরে দেখতেছি, সমস্যা নেই। যত প্রবলেম আছে সব প্রবলেমের সলিউশন আছে। এখন কি করব আমরা, আরেকটা তারপরে রো, তাই না? এটা তারপরের রো না, এখান থেকে একটা রো শেষ, এখানে আরেকটা রো শুরু। তাহলে আমরা আরেকটা রো নেই এখন। এই যে আরেকটা রো তো নিয়ে নিচ্ছি, তাহলে এই রো এর ভিতরে কি থাকবে? কয়টা কলাম থাকবে? দুইটা কলাম। এই রো এর ভিতর দুইটা কলাম না, এদিকে একটা এইদিকে একটা, সেম। তাহলে একদম আমরা সেম ভাবেই এটা ইয়ে করতে পারি। এটার ভিতরে তাহলে আমরা এখানে দেই h2, এইদিকে বাম পাশে যেটা থাকবে সেটা h2, এটাকে h2 দিছিলাম না, এখানে হলো ওয়ার্ক এক্সপেরিয়েন্স, এদিকে লিখে দেই ওয়ার্ক এক্সপেরিয়েন্স। আর কোনো কিছু লেখার প্রয়োজন নেই, শুধু ওয়ার্ক এক্সপেরিয়েন্স লিখে। স্যার ফাইবার, এটা ফাইবার এই যে ফ্রিল্যান্সার। স্যার ওটা তো টিডি নাই, এই স্টুডেন্টের ভিতরে কি টিডি নিতে হবে না? হ্যাঁ, টিডি তো অবশ্যই নিতে হবে। আমরা কয়টা কলাম নেব? দুইটা কলাম, তাই না? দুইটা স্যার। তাহলে দুইটা টিডি নিব, একটা টিডি আর একটা টিডি। এর ভিতরে আমরা কি নেব? h2 নিয়ে আমরা এর ভিতরে লিখবো যে ওয়ার্ক এক্সপেরিয়েন্স। এখন রিলোড দিয়ে দেখি, এদিকে চলে আসছে ওয়ার্ক এক্সপেরিয়েন্স। এদিকে তাহলে এখন আমরা এক্সপেরিয়েন্স গুলো দেবো। এখানে কি লিখছিলাম যে ফ্রিল্যান্সার এট ফাইবার, এটা তাহলে আরেকটা কলামের মধ্যে হবে, তাই না? এই কলামের মধ্যে কি কি আছে? একটা ধরেন হেডিং ট্যাগ আছে, তারপর আমরা আই ট্যাগের ভিতর এটা দিতে পারি, এটা একটু ইটালিক হয়ে থাকলে দেখতে ভালো লাগবে। স্যার এখানে একটা স্যার তাহলে এখানে প্রশ্ন স্যার জিজ্ঞাসা করতেছি, বলেন। স্যার এখানে যে ওয়ার্ক এক্সপেরিয়েন্স, স্যার এখানে এই লেখাটা স্যার এমনি স্যার বোল্ড হয়ে আসছে কেন? এখানে তো স্যার বি ট্যাগ স্যার আমরা ইউজ করি না, সেই ক্ষেত্রে এই যে হেডিং ট্যাগ, এটা এই হেডিং এই যে h2,
হ্যাঁ H2 করলে ওর লেখাটার আকার বড় হবে কিন্তু বোল্ড হবে কেন? হেডিং ট্যাগগুলো বোল্ডই হয়। বোল্ডই হয়। ওটা স্যার অটো মানে ই করা, হ্যাঁ ওই অটো হেডিং ট্যাগগুলো অটোমেটিক্যালি এরকম হবে, বোল্ড হবে প্লাস বড় হবে। মানে ওটা সাইজ অনুযায়ী স্যার মানে ওটা মানেই হবে আর কি না? সাইজ অনুযায়ী ওটা অটোমেটিক্যালি বোল্ড থাকে। জি স্যার এইটুকু স্যার বুঝতে পারছি। আমরা এখানে তাহলে একটা H3 ইউজ করতে পারি। এখানে H3 ইউজ করে লিখে দিই যে ফ্রিল্যান্সার এট ফাইবার। এখানে লিখে দিলাম যে ফ্রিল্যান্সার এট ফাইবার। এর নিচে ধরেন কবে থেকে কবে, এটা আমরা একটা আই ট্যাগের ভিতর লিখে দিতে পারি না, এটা যেন একটু বাঁকা হয়ে থাকে, এটাকে দিয়ে দিলাম। তার নিচে আমরা আবার একটা ফ্রি ট্যাগ স্যার এটা তো পার্সেন্ট নেওয়া হলো না। নিয়ে ডেমো কন্টেন্ট দিয়ে দিলাম। আচ্ছা এখন একটা জিনিস দেখেন এখানে, যেটাতে আপনার পার্সেন্ট আর নিতে হবে না। স্যার কেন নিতে হবে না? কারণ আমরা একটা টেবিলের মধ্যেই, আমরা তো একটা টেবিলের কাজ করতেছি তাই না? এটা একটা রো, এটা একটা রো। একটা রো যদি আমরা একটা কলামের আমরা ঠিক করে দেই, বাকি কলামগুলো অটোমেটিক্যালি নিয়ে নেবে এই সাইজে। আপনি এটাকে কম বেশি যদি করতে চান তখন আপনাকে আলাদা টেবিল নিতে হবে। যদি কম বেশি করতে না চান তাহলে প্রবলেম নেই। তাহলে এর নিচে আমরা তারপর আবারও করতে পারি। ধরেন এখানে শেষ এটা তাই না? এই কলামের ভিতরে আরো কিছু আছে না? এটা তো সেম কলামের মধ্যে আছে, এই যে বাকি অংশটুকু সেম কলামেই আছে তাই না? তো তাহলে আমরা এখানে আবার এই পেন নিচে আবারও একটা H3 নেই। H3 নিয়ে আমরা এখানে লিখে দিলাম যে LADP স্টুডেন্ট। তারপর একটা আই ট্যাগ নেই। আই ট্যাগ নিয়ে আমরা লিখে দেই যে কবে থেকে আমাদের ক্লাস শুরু হয়েছে, 22 তারিখ মেবি তাই না? 22 অক্টোবর 2020 থেকে প্রেজেন্ট। এর নিচে আপনার সম্পর্কে কিছু লিখে দেন, ডেমো কন্টেন্ট দিয়ে দিচ্ছি। এখন যদি আমরা একটু রিলোড দেই, আসছে না? এখন উপরের কালার গুলাকে যদি আমরা উঠাই দেই আর বর্ডার গুলাকে উঠাই দেই তাহলে দেখতে পারবো সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। কালারটা তো আমরা বোঝানোর জন্য দিলাম যে উইডটা কতটুকু পাইছে এটার জন্য আর কি। আর কালার কোথায় কোথায় ইউজ করছি কালার গুলাকে উঠাই দেই। রিলোড দেই, এখন দেখলাম এরকম হয়ে গেছে। খুব কঠিন টেবিল দিয়ে ডিজাইন করা? না স্যার, অনেক সহজ স্যার। এত সহজ তারপরে করতে পারেন নাই কেন? টেবিল দিয়ে স্যার স্যার বলতে গেলে বুঝতে পারিনি ঠিক বলতে। স্যার তখন পাহাড়ের মতো কাজ মনে হয়েছিল, এখন সোজা মনে হইতেছে স্যার। স্যার এখন পারবেন ইনশাআল্লাহ। যদি সহজ মনে হয় কি ব্রেক নেবেন নাকি 20 মিনিটে? জি স্যার, আপনার সুবিধা হলে ব্রেক দেন স্যার, সমস্যা নাই। আপনি তো টায়ার্ড, ব্রেক নেন, আমরা দেখাইতে পারবো না স্যার। কি জন্য জানেন? স্যার কোডগুলো মনে রাখার জন্য, যে আমি এই জায়গায় কি কাজটা করছি এটা মনে রাখার জন্য। যেমন মনে করেন যে এখানে আমরা তো অনেক কয়েকটা টেবিল ইউজ করছি তাই না? এই যে একটা টেবিল এখানে শুরু এইখানে শেষ, তো আমরা চাইলে এটাকে হেডার ধরতে পারি না, এই অংশটুকুকে আমরা হেডার ধরতে পারি না, যেটা হচ্ছে আমাদের সাইডের হেডার তাই না? তো সেক্ষেত্রে আমরা কি করবো, এখানে লিখে দিতে পারি কমেন্ট করে। যে কমেন্ট করতে হয় কিভাবে, যে গ্রেটার দেন আশ্চর্যবোধক চিহ্ন ডাবল হাইফেন, আবার ডাবল হাইফেন, গ্রেটার দেন লেস দেন আশ্চর্যবোধক চিহ্ন ডাবল হাইফেন, আবার ডাবল হাইফেন, তারপর গ্রেটার দেন দিয়ে শেষ করতে হবে। এর মাঝখানে যা লিখবো এটা কমেন্ট হয়ে থাকবে। কি বলেন? এই কমেন্ট ট্যাগটা কি দুইটা হাইফেন তিনটা হাইফেন তো কমেন্ট ট্যাগ হবে না, না দুইটা? না না, আরো বেশি দিলে সমস্যা নাই, কিন্তু এই দুইটা দিলেই হয়।
এর মাঝখানে আপনি যেগুলো লিখবেন এগুলো আর কি কমেন্ট হিসেবে কাউন্ট হবে। আচ্ছা, দুইটা স্ট্যান্ডার্ড। হ্যাঁ, দুটো স্ট্যান্ডার্ড। এর বেশি যত দিবেন আপনি এগুলো আর কি আপনার ওই যে কমেন্ট হিসেবেই থাকবে ভিতরে। তো ধরেন আমরা এখানে লিখে দিতে পারি যে হেডার টেবিল, এখানে লিখে দিতে পারি যে আমরা হেডার টেবিল স্টার্ট। তাহলে আমরা পরবর্তীতে বুঝতে পারবো যে আমরা কোথায় কি করছি, তাই না? হেডার টেবিলটা শেষ হয়েছে কোথায়, এখানে। তাহলে এখানে আমরা কমেন্ট করে লিখে দিতে পারি যে হেডার টেবিল এন্ড। তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে এখানে শেষ হয়েছে। তারপর আবার আমরা এখানে লিখে দিতে পারি এটা কোন টেবিল ইউজ করছি আমরা, যে অ্যাবাউট অথবা ওয়ার্ক বা এক্সপিরিয়েন্স যেটাই বলেন। ধরেন আমরা এখানে লিখে দিই যে অ্যাবাউট। এটা কিন্তু অনেক ভালো একটা প্র্যাকটিস আপনারা যদি কমেন্ট করে করে রাখেন, কারণ যখন আপনাদের কোডের লাইনগুলা দেখা যাবে 3000 4000 লাইনের কোড লিখবেন, তখন নিজেই খুঁজে পাবেন না যে কোথায় কি করে রাখছেন। এজন্য সব থেকে ভালো হয় প্রত্যেকটা পার্ট বাই পার্ট আপনারা কমেন্ট করে রাখবেন। তারপর এটা এন্ড হয়েছে কোথায়, এইখানে, তাই না? যে অ্যাবাউট টেবিলটা শেষ হয়েছে এইখানে। এখানে লিখে দিই যে অ্যাবাউট টেবিল এন্ড। বা আপনার যদি এটা মনে থাকে যে আপনি কি লিখে সেভ করে রাখছেন বা কমেন্ট করে রাখছেন, তখন এই যে কন্ট্রোল এফ দিয়ে আপনারা সার্চ করে খুঁজে নিতে পারবেন। ধরে লিখে লিখি যে হেডার টেবিল। দেখছেন চলে আসছে অটোমেটিক্যালি না? কমেন্ট করার সুবিধা এটা। সার্চটা কিভাবে বের করলেন? কন্ট্রোল এফ, কন্ট্রোল চেপে ধরে এফ প্রেস করবেন। আচ্ছা, এই অংশটুকুতে কারো কোনো প্রবলেম থাকার কথা না। কেউ একজন স্ক্রিন শেয়ার করে একটু দেখা দেন তো এই অংশটুকু। দেখাবো ভাই? মাহবুবুল ভাই দেখাবেন? কি দেখান? কি হইলো বিপুল ভাই? ভাই কি অবস্থা? রোজ সকাল সকাল দেখবে ফায়দা সেটা সিএসএস দেখি বা অন্তত পক্ষে জানি আজকে যে সিএসএস জিনিসটা কি। কার এখানে মারা গেছে? রাহাত ভাই। আচ্ছা, আমরা এখন তাহলে একটু সিএসএস এর ক্লাস দেখি।
যে সিএসএস দিয়ে আমরা কি করতে পারি। আমি আরেকটা ফোল্ডার নিলাম, হ্যাঁ, এই ফোল্ডারের আমি নাম দিলাম সিএসএস। আচ্ছা, এখানে দিলে আপনাদের ইয়ে হতে পারে, সমস্যা হতে পারে, পরে নাও বুঝতে পারেন। আমি নতুন করে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করি আমার ডেস্কটপে। এখানে লিখি যে সিএসএস ক্লাস। সিএসএস কি এমনি এমনি ইউজ করা যায়, নাকি আমরা এইচটিএমএল এর উপর সিএসএস অ্যাপ্লাই করব? অবশ্যই আমাদেরকে জানি না। এইচটিএমএল এর উপরেই সিএসএস অ্যাপ্লাই করতে হবে। সিএসএস শুধু নিজে কিছুই করতে পারে না। আমরা এইচটিএমএল দিয়ে যা কিছু করতে পারি বা এই যে যেগুলো করছি এগুলোকে বিভিন্ন ধরনের ডিজাইন দেওয়ার জন্য আমরা ইউজ করব সিএসএস। আবার নতুন করে নেই, আমরা নতুন করে একটা এইচটিএমএল ফাইল নেই, আবারও সমস্যা নেই। স্যার এখানে ডকুমেন্টটা কি স্যার সিএসএস হবে? না, আগে আমাদের এইচটিএমএল ফাইল তো একটা লাগবেই, তাই না, যেটার মধ্যে আমরা সিএসএস অ্যাপ্লাই করব। এটাকে ওপেন করি, আমি সাবলাইম টেক্সট দিয়ে ওপেন করলাম। তাহলে আগে অবশ্যই আমাদের কি এইচটিএমএল কোড কিছু লিখতে হবে যেটার উপর আমরা ডিজাইন অ্যাপ্লাই করব। টাইটেল দিলাম সিএসএস। সিএসএস এর পূর্ণ রূপ কি? স্যার ক্যাসকেডিং ক্যাসকেডিং স্টাইল শীট, যেটা দিয়ে কি করা হয়, এইচটিএমএল এর বিভিন্ন এলিমেন্টকে ডিজাইন করা হয় বা স্টাইল দেওয়া হয়। আমরা সিএসএস মূলত তিন ভাবে ইউজ করতে পারি। একটা হচ্ছে ইনলাইন সিএসএস, একটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, আর একটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। সাপোজ আমি এইখানে একটা h1 নিলাম, নিয়ে এইখানে লিখলাম যে this is css class। এর নিচে একটা p নেই, p নিয়ে এখানে লিখে দেই যে we are learning CSS but HTML আমাদের মাথার উপর দিয়ে গেছে নাকি, দেখিতে বাট HTML আমাদের মাথার উপর দিয়ে গেছে। একটু দেখি আউটপুট কি আসলো। এইখানে একটা আমরা h1 নিছি, আর এইখানে কি করছি, আমরা একটা p ট্যাগ নিছি। এখন ইনলাইন সিএসএস টা কি? ইনলাইন সিএসএস হচ্ছে যে আমরা প্রত্যেকটা লাইনের মধ্যে আর কি সিএসএস টা লিখবো। প্রত্যেকটা লাইনের মধ্যে সিএসএস লিখবো মানে কি রকম, যে এই যে ট্যাগ গুলো যা আছে, বিভিন্ন ধরনের ট্যাগ গুলো আছে, এই ট্যাগ গুলোর ভিতরে আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করব। অ্যাট্রিবিউটের নাম কি? স্টাইল। স্টাইল নামে আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করব। স্টাইল লেখার পর এর ভিতরে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন দেব। যেমন এখানে আমি লিখে দেই যে ব্যাকগ্রাউন্ড কালার, এখানে লিখে দেই যে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম ইয়েলো। সিএসএস এর মধ্যে কি থাকে, এই যে এগুলো হচ্ছে আপনার প্রপার্টি, আর এগুলো হচ্ছে ভ্যালু। প্রত্যেকটা এক একটা করে প্রপার্টি দিতে হয় আর এক একটা করে ভ্যালু দিতে হয়। প্রত্যেকটাকে আপনাদের সেমিকোলন দিয়ে শেষ করতে হয়, প্রত্যেকটা ভ্যালুকেই সেমিকোলন দিয়ে শেষ করতে হয়। বুঝতে পারছেন? এখন এটাকে যদি আমরা একটু ব্রাউজারের মধ্যে ওপেন করি, করছিলাম, দেখেন বডি কিন্তু ইয়েলো হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে না। এখন তারপর আমরা সাপোজ কি করব, এটা আমরা বডিকে স্টাইল দিচ্ছি এইভাবে, এটাই কিন্তু সিএসএস। এটা কোন ধরনের সিএসএস? ইনলাইন, যে আমরা বিভিন্ন লাইনের মধ্যেই লিখতেছি, মানে ট্যাগের ভিতরেই লিখতেছি। এখন ধরেন আমরা h1 টাকে আমরা ডিজাইন করব একটু, তাহলে এর ক্ষেত্রে কি করতে হবে, স্টাইল নামে যে অ্যাট্রিবিউটটা আছে আমাদের সেটা নিতে হবে।
এখানে স্টাইল দিয়ে মনে করেন যে এটা দিয়ে দিলাম যে কালার হচ্ছে হোয়াইট। দেখি আমাদের এই জোনের কালারটা হোয়াইট আসছে কিনা, একটু রিলোড দিয়ে দেখি। আসছে না, হোয়াইট আসছে, হয়তো দেখতে কষ্ট হচ্ছে, হলুদের উপর হোয়াইট ফুটতেছে না। এখানে কালারটা যদি আমরা ব্লু করে দিই, ব্লুর উপরে হোয়াইটটা মনে হয় ফুটবে ভালো। এখন বোঝা যাচ্ছে না, আমাদের এটা কিন্তু হোয়াইট হয়ে গেছে। এখন মনে করেন আমি চাচ্ছি এটাকে মিডিল বরাবর নিয়ে যাব, সেন্টার ট্যাগ ইউজ করব। সেন্টার ট্যাগ ইউজ করার কোনো দরকার নেই, জাস্ট নরমালি আমরা এখানে আরো ভ্যালু ইউজ করব, যে টেক্সট অ্যালাইন লিখব, টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে যদি আমরা সেভ দিয়ে রিলোড দেই, তাহলে দেখেন এটা মিডিলে চলে আসছে। এখন আমরা যদি চাই যে এই পি ট্যাগটা যে আছে এটাকেও আমরা বিভিন্ন ধরনের ডিজাইন দিব। সিএসএস অ্যাড করতে গেলে তাহলে কি করতে হবে, এখানে স্টাইল নিতে হবে। এখানে এই ক্ষেত্রে স্টাইলটা কি, ট্যাগের ভিতরে যে আমরা এইভাবে লিখি, এটা আসলে কি অ্যাট্রিবিউট, ইনলাইন অ্যাট্রিবিউট, কারণ আমরা এইভাবে উইড নিছিলাম, তাই না? এটাকে বলা হয় অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে স্টাইল। যদি আমরা এখানে উইড ইউজ করতাম তাহলে উইডটা হয়তো একটা অ্যাট্রিবিউট, বুঝতে পারছেন? এখন আমরা এই যে পি ট্যাগটাকে স্টাইল দেব, তাহলে ধরেন এটার আমরা কি লিখতে পারি, যে ফন্ট সাইজ, ধরেন এটার আমরা একটা ফন্ট সাইজ দিয়ে দিই, এর ফন্ট সাইজ হচ্ছে 16 পিক্সেল। রিলোড দেই, অবশ্যই সেমিকোলন দিতে হবে, তার মানে এটা 16 পিক্সেলই ছিল, 20 পিক্সেল দিলে তাহলে বড় হবে। স্যার অ্যাটেনডেন্স কি একটু বড় হয়ে গেছে না? না, অ্যাটেনডেন্স নেই নি এখন। কারণ ছিল না, কারণ ছিল না তো একটু দেরি হইলো, 10 মিনিটের মতো ছিলাম না। আচ্ছা, দেখেন এটা ফন্ট সাইজটা কিন্তু একটু বড় হয়ে গেল। আগে 16 ছিল, 16 দিলে ছোট ছিল, 20 দিলে বড় হচ্ছে, আবার 16 দিলাম ছোট হয়ে গেল। যদি 20 দেই, 20 দিলে একটু বড় হয়ে যাচ্ছে। তারপর মনে করেন যে এটা আমরা ফন্ট ফ্যামিলিটাই চেঞ্জ করে দিব, তাহলে কি করব, এখানে লিখবো ফন্ট ফ্যামিলি। অনেক সোজা না সিএসএস? এইচটিএমএল এর থেকে তো সহজ মনে হচ্ছে, তাই না? ধরেন এই যেখান থেকে লিখে দিলাম যে ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলি যদি দিয়ে দেই যে এরিয়াল বা সানস শেরিফ দিয়ে দেই, সানস শেরিফ মনে করেন দিয়ে দিলাম, একটু রিলোড দেই, ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ হয়ে গেল। সিএসএস টা এইভাবেই মূলত লেখা হয়। তাহলে আমরা যেটা ইউজ করলাম এতক্ষণ থেকে, এটা হচ্ছে কি ইনলাইন সিএসএস। এখন মনে করেন যে আমরা চাচ্ছি যে এগুলোকে আমরা এইভাবে এখানে লিখবো না, এখানে লেখাটা কিরকম লাগতেছে না, তাহলে মনে করেন যে আমরা এগুলাকে এখানে রাখবো না, তাহলে এগুলোকে আমরা উঠাই দেই। কি করছি এই পর্যন্ত। এখন কি হলো, একদম নরমালি আগে যেরকম করছি এরকম। এখন আমরা ইউজ করব, এটা গেল আপনার ইনলাইন সিএসএস। এখন ইউজ করব ইন্টারনাল সিএসএস। ইন্টারনাল সিএসএস টা কি, এটা আপনাদের এই যে হেড যে সেকশনটা আছে, এই যে হেড ট্যাগ শুরু হয়েছে, হেড ট্যাগ শেষ হয়েছে,
এর ভিতরে আরেকটা ট্যাগ ইউজ করতে হবে। এই ট্যাগের নাম হচ্ছে স্টাইল। যখন আমরা এই ট্যাগের ভিতর স্টাইলটা ইউজ করছিলাম তখন এটা ছিল কিন্তু একটা অ্যাট্রিবিউট, তাই না? এখানে স্টাইল নামে একটা ট্যাগ ইউজ করতে হবে। দিয়ে এই যে স্টাইল ট্যাগ, এখানে স্টাইলের টাইপ হচ্ছে text/css, অটোমেটিক্যালি আসবে, বা যদি অটোমেটিক্যালি না আসে তাহলে টাইপ দিয়ে দিবেন এটা, বা টাইপ না দিলেও সমস্যা হয় না, আসে। আমরা এই যে স্টাইল ট্যাগ শুরু এখানে, স্টাইল ট্যাগ শেষ এখানে, এর মাঝখানে আমরা ডিজাইন করব। সেটা কিভাবে করব? আমরা বিভিন্ন যে ট্যাগ গুলো আছে ট্যাগ গুলাকে ধরে ধরে আমরা এখানে কাজ করব। যেমন বডির মধ্যে কি করতে যাচ্ছি, তাহলে এখানে লিখবো বডি। বডি লেখার পর এই যে সেকেন্ড ব্র্যাকেট ওপেন, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তারপর একটা এন্টার দেব, দিয়ে এই যে এখানে মাঝখানে আমরা লিখবো আমরা কি করতে যাচ্ছি। বডির মাঝখানে আমরা কি করতে যাচ্ছিলাম, যে ব্যাকগ্রাউন্ড কালার দিছিলাম, তাই না? তাহলে এখানে লিখি ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম ব্লু, দিয়ে কমা। এখন গিয়ে রিলোড দেন, চেঞ্জ হয়েছে না? তারপর এখন আমরা আবার এখানে কি করতে পারি, এখন ধরেন আমরা h1 ট্যাগটাকে নিয়ে কিছুটা করতে যাচ্ছি। তাহলে এই যে বডি যেখানে সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ, এটাকে কি বলে বলেন তো দেখি, যারা সিএসসি পড়েন সেকেন্ড ব্র্যাকেটকে কি বলে? মনে নাই? একে বলা হয় ব্রেস, BRAC। ফার্স্ট ব্র্যাকেটকে বলা হয় প্যারেনথেসিস। আচ্ছা যাই হোক, ওটা সেরকম কোনো ইম্পর্টেন্ট বিষয় না। এখন আমরা এই যে সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ, এর মাঝখানে আমরা ডিজাইন দিয়ে দেবো যে আমরা কি কি করতে যাচ্ছি। তারপর একটা আমরা ইন্টার দিয়ে এরপর আমরা h1 লিখবো। h1 ট্যাগটাকে নিয়ে আমরা কি করতে যাচ্ছি, সরাসরি এখানে ট্যাগের নামটা দেব, দেওয়ার পর এখানে আমরা লিখবো, এখানে লিখি যে টেক্সট কালার, সরি টেক্সট কালার না, ফন্ট কালার। ফন্ট কালার দিয়ে দিলাম হোয়াইট। তবে আপনার এখানে ফন্ট কালার লেখার কোনো দরকার হয় না, শুধু কালার লিখলেই বোঝা যায় যে এটা কার কালার হবে। ফন্ট কালার এখন লেখার প্রয়োজন হয় না, শুধু কালার লিখে দিবেন, তাহলে বুঝবে যে h1 এর যে লেখাটা আছে এটার কালার। আর ব্যাকগ্রাউন্ড কালারের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড কালার লিখে দিতে হয়, টেক্সটের কালারের ক্ষেত্রে আলাদাভাবে লিখে দিতে হয় না। এখন এটাকে মনে করেন যে আমরা দেখি আগে হোয়াইট হইল কিনা, হোয়াইট হয়ে গেছে। তারপর এখন চাচ্ছি এটাকে সেন্টারে নিয়ে যাইতে, টেক্সট অ্যালাইন সেন্টার, দেখি মিডিলে গেছে কিনা, মিডিলে চলে আসছে। মানে আমরা ইনলাইন সিএসএস এ যে কাজগুলো করছিলাম সেই কাজটাই কিন্তু আমি হুবহু করতেছি এইখানে ইন্টারনাল সিএসএস দিয়ে। ট্যাগগুলোকে ধরে ধরে আমরা বিভিন্ন ধরনের কাজ করতেছি। এখন মনে করেন যে পি ট্যাগটাকে আমরা কোনো একটা ডিজাইন করব, তাহলে সেম ভাবে এই কাজ করব। স্যার একাধিক s1 থাকলে কি করব? যে ওইটা আমি অবশ্যই এটা দেখানোর পরেই এই স্টেপে চলে আসতাম। এটা মনে করেন যে আমরা একটা ফন্ট সাইজ দিয়ে দেই, ফন্ট সাইজ, ফন্ট সাইজ দিয়ে 20 পিক্সেল, দেখি চেঞ্জ হয়েছে কিনা। চেঞ্জ হয়ে গেছে। তারপর এটার ফন্ট ফ্যামিলি চেঞ্জ করে দিয়েছিলাম, সানস শেরিফ দিয়েছিলাম, ফন্ট ফ্যামিলি দিয়ে দিলাম। তাহলে কি আমরা ইনলাইন সিএসএস না লিখেও আমরা সুন্দরভাবে ডিজাইন করতে পারতেছি না?
জি স্যার। স্যার এটা তেমন ভালো বুঝি নাই কেন ভালো বুঝেন নাই কেন? স্যার, এটা কেমন জানি লাগতেছে মানে। ইনলাইন সিএসএস টা বুঝছেন? জি স্যার। যদি ইনলাইন সিএসএস টা বুঝছেন তাহলে আমরা সেম কাজটাই করছি। কি কাজ করছিলাম, যেমন এই যে এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা দিছিলাম এই জায়গায় স্টাইল লিখে, তাই না? স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে এখানে আমরা দিছিলাম যে ব্যাকগ্রাউন্ড কালার ব্লু। এখন মনে করেন যে এখানে কিছু নাই, ঠিক আছে না? পাচ্ছে তো? জি স্যার। এখন জাস্ট আমরা এটাকে আর কি ইনলাইন সিএসএস না লিখে আমরা এই যে স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করব না, আমরা এই যে স্টাইল ট্যাগ ইউজ করছি এড সেকশনের ভিতরে। এড সেকশনের ভিতরে আমরা স্টাইল ট্যাগ ইউজ করছি, কিন্তু এর আগে আমরা এই যে বডির ভিতরে মানে বডি ট্যাগের ভিতরে আমরা লিখছিলাম জন্য বুঝতে পারছে যে ব্যাকগ্রাউন্ড কালার ব্লু, মানে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে ব্লু হবে কার? বডির, তাই না? জি স্যার। এই জন্য আমরা বডির ভিতরে দিয়েছি, এই জন্য সে বডির ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হচ্ছে। তারপর এখানে আমরা লিখে দিয়েছিলাম যে H1 এর ভিতরে যে কালার হোয়াইট, কার কালার হোয়াইট হবে? H1 এর কালার হোয়াইট হবে। তো এখন উপরে তো আমরা এটা বলে দিতে হবে, তাই না? তো এখন এইখানে তো আমরা এই ট্যাগটাকে আবার লিখে এর ভিতরে তো আমাদের এভাবে দেওয়ার দরকার নাই, জাস্ট ট্যাগটার নাম লিখবো এখানে। কাজ কিন্তু একই, সেম কাজ, জাস্ট এখানে ট্যাগটার নাম লিখবো, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিব, সেকেন্ড ব্র্যাকেট শুরু করব শেষ করব করে তার মাঝখানে আমরা যা করতে চাই তা লিখে দেব, যে ব্যাকগ্রাউন্ড কালার ব্লু। এখানে দিয়ে দিলাম যে ব্যাকগ্রাউন্ড কালার ব্লু, ব্যাকগ্রাউন্ড কালার ব্লু হয়ে গেল। সুবিধা কোনটা? এটাই না ওটা? এটা আপনার ইনলাইন সিএসএস এক এক সময় এক একটা লাগে, বিভিন্ন প্রয়োজনে লাগবে, তবে ম্যাক্সিমাম আপনারা যখন ইয়ে করবেন তখন ইনলাইন সিএসএস ইউজ করতে হবে না সেরকম একটা, ইন্টারনালটা করা লাগতে পারে। যেমন ধরেন অনেক সময় আপনার এটা হতে পারে যে একটা ফাইলের মানে একটা ফাইলেই লাগবে, যেমন এক্সএমএল ফাইলটা ব্লগারের মধ্যে যে এক্সএমএল ফাইলটা ইয়ে করছিলেন ওইখানে একটা ফাইল ছিল না, ওইখানে কি সিএসএস ফাইলটা আলাদা ছিল? সেক্ষেত্রে আপনার কিন্তু এই যে ইন্টারনালটা লাগে, ওইখানে দেখবেন যে ইন্টারনাল সিএসএস ইউজ করা আছে। স্যার যেহেতু দুইটা জিনিসই মানে একই আর কি স্যার, তাহলে আমি যদি একটা ফলো করি তাহলে স্যার সাইট ক্রিয়েট করতে কি স্যার কোনো ইফেক্ট হবে? না, কোনো ইফেক্ট করবে না, কিন্তু আমরা নরমালি ইউজ করব। এই দুইটা অপশন আপনাদেরকে আমি দেখাইলাম, বিভিন্ন ক্ষেত্রে লাগবে। এখন আমাদের যেটা লাগবে মানে মূলত যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের এক্সটার্নালটা লাগবে, আমরা ইউজ করব এক্সটার্নাল সিএসএস। স্যার একটা কোশ্চেন ছিল। জি বলেন। বলছিলাম স্যার এই যে আমাদের সিএসএস যে নিলাম, যেমন এই যে H1 মানে আমরা যে লাইনটাকে করতে যাচ্ছি ওইটাকে ওখানে দিলে আপনার মানে সবকিছু করা হয়ে যায়। এটা করার একটা সুবিধা হচ্ছে যেমন আমরা এখানে উপরে লিখছি শুধু যে H1, তাই না? জি স্যার। তো আমাদের এই সাইটের মধ্যে যদি আমরা অন্য কোথাও আরো H1 নেই, আরো অন্য কোনো H1 লিখে আপনি যাই করবেন না কেন, এখানে ধরেন লিখলাম কিছু একটা, এই যে আমরা উপরে H1 এর ডিজাইন দিছি, এটা না যে কালার হবে হোয়াইট টেক্সট অ্যালাইন সেন্টার। তো আমাদের বডির মধ্যে যতগুলো H1 আছে সবগুলোর কালার হবে হোয়াইট টেক্সট অ্যালাইন সেন্টার হবে সব, শুধু একবার লেখার কারণে সবগুলো সেম কাজটাই হবে। কিন্তু ইনলাইন যখন করবেন স্যার, কিন্তু স্যার আমি চাচ্ছি না যে সেন্টার হোক, আমি চাইতেছি যে লেফট সাইড অথবা রাইট সাইড হোক, সবগুলো স্যার সেন্টার হোক। জি, এটা স্যার একটা মেইন পয়েন্ট। বুঝি নাই আমার প্রয়োজন মতো স্যার। আমি বলছি আপনি বললেন যে এই যে উপরে দিয়ে দিছি যে টেক্সট অ্যালাইন সেন্টার, তাহলে আমি যতবার H1 লিখবো এটা সেন্টারেই চলে যাবে, কিন্তু আমি চাচ্ছি সেন্টারে রাখবো না, আমি লেফট সাইড অথবা রাইট সাইডে রাখবো। তখন তাহলে আপনি টেক্সট অ্যালাইন এখানে লেফট লিখে দেন, লেফট না লিখলে অটোমেটিক্যালি লেফটেই থাকে। তাহলে তো স্যার আমার ওই যে দুইটাই চলে গেল, তার মানে হলো যে দিস ইজ সিএসএস ক্লাস, দুইটাই তো চলে গেল। আমি চাচ্ছি আপনি চাচ্ছেন যে একটা চলে যাবে, তাহলে আপনি বিগিনার অবস্থায় যেটা করতে পারেন
সেটা হচ্ছে যে আপনি এখানে এটা অন্য ট্যাগ ধরেন, আপনার হেডিং ট্যাগ 6টা আছে টোটাল, তাই না? টোটাল 6টা আছে না? তো আপনি যদি এটাকে আপনি অন্য ডিজাইন করতে চান তাহলে এটাকে আপনি চেঞ্জ করে দেন, এটাকে H2 দেন, সমস্যা কি? কিন্তু ভাই H2 দিলে তো ফন্ট সাইজ ছোট হয়ে যাবে। ফন্ট সাইজ তখন বাড়াই দিলেন একটু। তবে হ্যাঁ, ওটা আর কি করা যায়, আপনার চাইল্ড ধরা যায়, ধরে ধরে আপনার নির্দিষ্ট করে করা যায়। দেখাবো, কিন্তু আপনাদেরকে জাস্ট আমি সিএসএস জিনিসটা বোঝাচ্ছি। আস্তে আস্তে আমরা অ্যাডভান্সে যাব, না হলে ওই যে নতুনদের অসুবিধা হবে। তো আপাতত আপনারা এই কাজটা করতে পারেন, যদি আপনার একই রকম করার প্রয়োজন মনে না হয় তাহলে ট্যাগটা আলাদা করে ধরবেন আপাতত। হ্যাঁ জি স্যার। কারণ অন্তপক্ষে নতুনদেরকে প্যারা দিয়েন না, ওনাদেরকে বুঝতে দেন। এখন আমরা মূলত যেটা ইউজ করব সেটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। এক্সটার্নালটা ইউজ করে এখন দেখাচ্ছি। কারো এখান থেকে জানি আমার কথা আবার আমি শুনতে পাচ্ছি। এক্সটার্নাল সিএসএস ইউজ করার জন্য আমরা এখানে আরেকটা ফাইল নেব। এই ফাইলের নাম দেব আমরা স্টাইল, STYLE, style.css। আগে HTML ফাইলের জন্য আমরা কিনেছিলাম index.html, তাই না? CSS লেখার জন্য আমরা নেব style.css। এটা নেওয়ার পর এটাকেও আমরা ওপেন করব। চুজ অ্যানাদার অ্যাপ করি, সাবলাইম টেক্সট তো এখানে পাচ্ছিল না, এই যে এখন পাচ্ছে, এটা দিয়ে ওপেন করি। এখন আমরা এই ফাইলটার মধ্যে CSS লিখব। কোন CSS গুলো লিখবো? ধরেন এই যে এগুলাই, এই যে এর ভিতরে যেগুলো লিখছি এগুলোকে আমি কপি করলাম। এই জিনিসটাকে জাস্ট আমি এইখানে না রেখে এটাকে আমি এইখানে দিয়ে দিলাম। তাহলে এখানে কি আমার স্টাইল ট্যাগ রাখার কোনো দরকার আছে? না স্যার, স্টাইল ট্যাগ রাখার কোনো দরকার নাই। স্টাইল তো স্যার অন্য জায়গায় করতেছি। স্টাইল তো অন্য জায়গায় করতেছি আমরা। এখন স্টাইল আমরা অন্য জায়গায় করতেছি, পুরা আলাদা একটা ফাইলে, তাই না? এখন যদি আমরা সাইটটাকে রিলোড দেই তাহলে কি দেখতে পারবো? কোনো কিছু আছে? কোনো কাজ হয়নি। কেন হয় নাই? এটাই সুবিধা স্যার, লিংক আপ করানো হয় নাই। কারণ আমরা এই যে ফাইলটা আলাদাভাবে করছি, মানে ফাইলটা আমরা আলাদাভাবে লিখছি, কিন্তু এই ফাইলটাকে এটার সঙ্গে লিংক আপ করানো হয় নাই। এটাকে লিংক আপ করাইতে হবে। এটাকে লিংক আপ করাইতে হবে কোথায়? হেড সেকশনের ভিতরেই। হেড সেকশনের ভিতরেই লিংক আপ করাইতে হবে। এখানে লিংক আপ করানোর সহজ বুদ্ধি আছে। লিংক নামে একটা ট্যাগ আছে, আপনি চাইলে লিংক ট্যাগ নিতে পারেন। স্যার এই কথাটা আরেকটু রিপিট করেন স্যার। কথাগুলো আরেকবার রিপিট করব? জি স্যার, স্টাইল সিএসএস ফাইল ক্রিয়েট করার পর থেকে আর লিংক করার বিষয়টা আরেকবার বুঝাই দেন। আচ্ছা, মনে করেন যে এখানে এই ফাইলটা নাই, বা এই ফাইলটা আমরা আলাদাভাবে একটা ক্রিয়েট করছি, তাই না? style.css, আর এটা হচ্ছে index.html। আমরা index.html ফাইলটা ওপেন করছি, তো এর এখানে কিন্তু ডিজাইনটা নরমালি পাবে না। কেন পাবে না? কারণ আমরা স্টাইলটা করছি কোন জায়গায়? এই যে এই ফাইলটাতে, style.css, এই ফাইলটাতে আমরা লিখছি, তাই না? এটা তো আলাদা আলাদা, এই জন্য এটাকে পাচ্ছে না, মানে ডিজাইনটা সে পাচ্ছে না। যেমন ইমেজ যখন আমরা ইউজ করছি, ইমেজটাকে লিংক আপ করাইতে হয় না? জি স্যার। ইমেজকে লিংক আপ করেছি কি দিয়ে? ইমেজ ট্যাগ দিয়ে। জি। তো এরকম সিএসএস কে লিংক করানোর জন্য লিংক ট্যাগ ইউজ করতে হয়। স্যার এক্সটার্নাল সিএসএস ইউজ করতে গেলে স্যার শুধু লিংক করতে হয় না? হ্যাঁ, এক্সটার্নাল ইউজ করতে গেলে আপনাকে লিংক ইউজ করতে হবে। এই লিংক ট্যাগটা ইউজ করতে হয় কোথায়? হেড সেকশনের ভিতরে। সেকশনে। এই তো বুঝে গেছেন। তাহলে কি করব? লিংক লিখে আমরা লিংক নামে যে ট্যাগটা আছে এই ট্যাগ
ইউজ করলাম। এখন এখানে দেখেন কিছু অ্যাট্রিবিউট আছে, এটার সঙ্গে এটা রিলেশনটা কি? রিলেশন হচ্ছে স্টাইল শিট টাইপ টেক্সট স্ল্যাশ সিএসএস। আর এই যে এখানে href এর জায়গায় আপনাকে ওই ফাইলের লিংকটা ধরাই দিতে হবে, যে ফাইলটা কই আছে। সরাসরি আমার একই জায়গায় আছে, তাই না? তাহলে পুরোটাকে কপি করলাম আমি, ফাইল নেমটা কপি করে আমি এখানে দিয়ে দিলাম, মানে লিংকটা দিয়ে দিলাম আর কি, লিংক আপ করাইলাম। স্যার যদি অন্য ফোল্ডারে থাকে তাহলে কি স্যার ওই ইমেজ ট্যাগের মতো কি স্যার ওইরকম করে করতে হবে? বুঝে গেছে। এখন যদি রিলোড দেই দেখেন এখন কিন্তু পাচ্ছে, সিএসএস টা এখন পাচ্ছে। এখন ধরেন আপনি এখানে সিএসএস নামে আপনি একটা ফোল্ডার ক্রিয়েট করছেন, এটার নাম হচ্ছে সিএসএস। এই ফোল্ডারের ভিতর এটাকে রাখছেন, মানে সিএসএস যত ফাইল হবে সবগুলোকে সিএসএস এর ভিতরে রাখবেন। এখন যদি রিলোড দেন তাহলে কি হবে? আবারও পায় নাই। কেন পায় নাই? কারণ লিংক ঠিক নাই। স্যার বিষয়টা কিছুটা ইমেজ ট্যাগের মতো। হ্যাঁ, একদম ইমেজের মতোই। তাহলে কি করতে হবে? css স্ল্যাশ এটা শুধু ইমেজ দিতে হবে, এটা ফোল্ডার দিতে। তাহলে css স্ল্যাশ এটা এখানে ফোল্ডারের নাম style.css এখন পাবে। এখন পাচ্ছে। আর বিষয়টা ইমেজ ট্যাগের মতোই। হ্যাঁ, ইমেজ ট্যাগের মতো। কিন্তু স্যার আমার এটা করার দরকার কি? আমি যদি এটা দিয়েই হয় তাহলে আমার এত ভেজালের প্রয়োজন কেন? এটা সুবিধা কি? কোনটা? এই যে আমার আলাদা ফাইল ক্রিয়েট করলাম, সিএসএস স্টাইল সিএসএস করলাম, এটা তো স্যার ওই যে প্রথমে যে এইচটিএমএল এটা করলাম, এটা দিয়েই তো হয়। হ্যাঁ, ওটাতে হয়, কিন্তু ওটাতে করতে গেলে আপনাকে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভাবে করতে হচ্ছে, তাই না? কিন্তু এক্সটার্নালটা ইউজ করার সুবিধা হচ্ছে যে আপনার এই যে এখানে একটা ফাইল আছে, আপনার একটা ওয়েবসাইটের মধ্যে তো অনেকগুলো ফাইল থাকবে না? জি। ধরেন আমরা হোম পেজের জন্য নিছি index.html, তারপর প্রোফাইলের জন্য নিলাম profile.html, ধরেন লগইনের জন্য নিলাম login.html। তো সবগুলোর জন্য আমাদের ফাইলগুলো হচ্ছে আলাদা আলাদা। কিন্তু আমরা যদি একটা স্টাইল শিটকে আমরা যদি সবগুলোতে কানেক্ট করাই তাহলে সবগুলোর ডিজাইন কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আর আলাদাভাবে করতে গেলে আপনাকে সব কোড আলাদাভাবে করতে হবে। কারণ সুবিধা কোনটা? স্যার একটা বিষয় স্যার ক্লিয়ার হতে যাচ্ছিলাম। বলেন। এটা হলো স্যার ওই যে যেমন একটা ওয়েবসাইট আমি স্যার ফ্রম তারপরে মানে টু জেড মিলায় আর মানে মানে ডে অনুযায়ী স্যার ওটা করলাম আর কি, মানে ভাগ করে মানে ফাইলগুলো তৈরি করলাম। ওগুলা কি স্যার যেইভাবে লিংক আপ করাইতে হবে, মানে একদম রেডি ওয়েবসাইট স্যার তৈরি করতে? হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে স্যার, এই আর যাই হোক, আগামীকালকে এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা হবে। এখন আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। জি স্যার।